দিল্লিতে একটি প্রেস কনভারসেশনের আয়োজন করেছিল। সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সেখানে অডিও ভাষণ প্রদান করেছেন আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে এই ভাষণ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি খুব কিছু পয়েন্টস বলবো। তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে এবার এই ভাষণটা নিয়ে আমরা কিছু সমালোচনা দেখেছি, যে সমালোচনাগুলো দেখে আমার খুব হাসি পেয়েছে। যেমন কেউ বলেছে যে ভাষণের যে অডিও অনেকটা সাউন্ড ভালো ছিল না, ঠিকমতো শোনা যায়নি। অনেকে বলেছে যে গোছানো বক্তৃতা ছিল না, অনেকে বলেছে ইংরেজিটা আরো ভালো হতে পারতো। তো এই সমালোচনাগুলো দেখে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন পিএইচডি করতে আসছি অস্ট্রেলিয়ায়, সে অনেক আগের কথা, 2001 সাল থেকে, এবং তারপরে আমি দীর্ঘদিন মাস্টারি করেছি, নিজেও 10 জন পিএইচডি স্টুডেন্টের সুপারভিশন কমপ্লিট করেছি। তো যে কথাটা আমি বলতে চাই যে আমাদের যারা সুপারভাইজার ছিল তাদের মধ্যে একটা বিতর্ক আমি খেয়াল করেছি। আমরা যারা নন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ থেকে আসি, আমরা অনেক ইংরেজিতে ভালো হলেও আমাদের ইংরেজি লেখার মানটা অধিকাংশ সময় যারা হোয়াইট ব্রিটিশ, অস্ট্রেলিয়ান বা আমেরিকান তাদের লেখার তুলনায় একটু দুর্বল। তো এটা নিয়েই যে বিতর্কটা হতো, বলা হতো যে কেউ বলতো যে বাবা তোমার ইংরেজি নিয়ে মাথা ঘামাতে হবে না, তুমি যে রিসার্চটা করেছো সেই রিসার্চটা কতখানি ইম্পর্টেন্ট, সেইটা কতখানি স্ট্রং, সেটা ইম্পর্টেন্ট। আবার এক গ্রুপ বলতো যে না, ইংলিশটাও ভালো হতে হবে। তো একজন সুপারভাইজারের কথা আমার খুব মাথায় গেঁথে আছে যে বাবা, ইউ ডু ইউর গুড জব, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। তো এই যে একজন বাংলাদেশের রাজনৈতিক নেতা, তিনি ইংরেজিতে সঙ্গত কারণেই বক্তৃতা দিয়েছেন, কারণ ওইখানে 300-র বেশি সাংবাদিক আগের থেকেই রেজিস্ট্রেশন করেছিল যে তারা এই ইভেন্টটা অ্যাটেন্ড করতে চায়। কিন্তু যখন এই সংবাদ সম্মেলনটা হয়েছে, সেখানে পুরা অডিটোরিয়ামটা কানায় কানায় পরিপূর্ণ ছিল। এর বাইরে ধরেন সারা পৃথিবী থেকে অনলাইনে তো অনেকেই শুনেছে। একটা সময় দেখা যাচ্ছে যে যেটা আমি দেখেছি, সেখানে 1 লক্ষের বেশি লাইভ শুনতেছে। সুতরাং লক্ষ লক্ষ মানুষ লাইভ শুনেছে, পরে শুনেছে। তো শেখ হাসিনার ইংরেজি নিয়ে আমার মাথা ব্যথা নেই। এই ভাষণের স্ক্রিপ্টটা যদি আমাকে পাঠিয়ে বলা হতো যে বাবা একটু এডিট করে দাও বা রিভাইজ করে দাও, আমি টেকনোলজি ইউজ করে এটাকে একদম মানে চমৎকার ইংরেজি করতে পারতাম। কিন্তু সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। তিনি কথা বলেছেন, অনেকেই হয়তো আবার বলার চেষ্টা করেছেন শেখ হাসিনার ইংরেজি উচ্চারণটা ফরেনারদের মতো হয় না, আমাদের তো হওয়ার প্রশ্ন আসে না। কিন্তু এই যে ভাষণটা তিনি দিয়েছেন, এমন একটা সময় দিয়েছেন, সেই ভাষণের গুরুত্ব, আমি তো বলবো যে খুবই সময় উপযোগী একটা ভাষণ তিনি দিয়েছেন। এবং এই ভাষণের কন্টেন্ট নিয়ে আমরা কিন্তু খুব বেশি গভীর আলোচনা শুনিনি। আমি তো খুব মনোযোগ দিয়ে শুনলাম। 5টি দফা তিনি দিয়েছেন। এই দফার আগে এই ভাষণে তিনি ডক্টর ইউনূসকে যেভাবে পোট্রে করেছেন, ডক্টর ইউনূস সম্পর্কে যে কথাগুলো বলেছেন, এই ভাষণটা কিন্তু সারা পৃথিবীতে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে এই মুহূর্তে ভাবছেন তারা সবাই শুনবেন, এটা নিয়ে বিশ্লেষণ করবেন। ডক্টর ইউনূসকে যেভাবে তিনি বিশ্বের সামনে উপস্থাপন করেছেন, দেখেন এই ডক্টর ইউনূস নোবেল লরিয়েট, আমাদের কাছে বিশাল একটা মহামানব হিসেবে ছিলেন। সেই মানুষটার ইমেজটা কিন্তু চ্যালেঞ্জড হয়েছে গতকাল। তিনি কি করছেন? তিনি একজন মানি লন্ডারার, বিদেশে টাকা পাচারকারী, তিনি একজন সুদখোর, তিনি একজন খুনি, তিনি একজন ফ্যাসিস্ট, তিনি একজন ভয়ঙ্কর ডিক্টেটর, একনায়ক। এই যে প্রতিটা বিশেষণ যে ব্যবহার করা হয়েছে তার নামের আগে, এর প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যার দাবি রাখে। আমি খুশি হতাম যারা এই ভাষণের সমালোচনা করছেন তারা যদি বলতেন যে তিনি যে ডক্টর ইউনূস সম্পর্কে এই কথাগুলো বলেছেন এগুলো সত্যি না অসত্য। আমরা সেই আলোচনাগুলো করি। এবং আমার তো মনে হয় যে এই ভাষণে ইউনূসের যে ইমেজ, এই ডক্টর ইউনূসদের বিষয়টা আপনাদের একটু বলি। এরা কিন্তু খুব স্বার্থপর এবং ব্যক্তি ইমেজ সম্পন্ন। এরা পৃথিবী ধ্বংস হয়ে যাক কিন্তু নিজের ইমেজটা যেন ধ্বংস না হয়, এই জন্য তারা এই যে দেখেন যে লবিস্ট ফার্মের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে নিজের ইমেজ বিল্ডের জন্য। সে সারা পৃথিবীতে প্রচুর লক্ষ লক্ষ ডলার খরচ করে। সেই ইমেজটা আঘাত করার দরকার ছিল এবং দ্যাট হ্যাজ বিন টার্গেটেড উইথ এভিডেন্স। এটা মানে শেখ হাসিনার বক্তৃতার প্রতিটা পরতে পরতে কিন্তু আমরা বর্তমান বাংলাদেশের বাস্তবতাকে খুঁজে পাই।
সেখানে প্রতিহিংসা নেই, সেখানে জিঘাংসা নেই, সেখানে ইউনূসের প্রতি ক্ষোভ নেই, বরং বাংলাদেশের বাস্তবতায় ডক্টর ইউনূসকে তিনি উপস্থাপন করেছেন বিশ্বের সামনে। আমার তো মনে হয় যে এই কাজটা অনেকেই অনেকভাবে করেন, কিন্তু শেখ হাসিনা যখন করেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনি বর্তমান বাংলাদেশের অবস্থা তুলে ধরেছেন। পুরো বাংলাদেশটাই আজকে একদম একটা কারাগারে পরিণত হয়েছে এবং বাংলাদেশটা একদম খাদের কিনারে দাঁড়িয়ে আছে। সেখানে মানুষের নির্যাতন, মানুষের প্রতিদিন যে নির্যাতনের মুখোমুখি হচ্ছে, মব সন্ত্রাস, বিচার বিভাগের স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, গণতন্ত্রহীন এই সমস্ত পরিবেশকে তিনি কিন্তু তুলে ধরেছেন। তার প্রতিটা শব্দ এবং প্রতিটা বাক্য, সেটার যদি আমরা এলাবোরেট করি তাহলেই তার ভাষণের গুরুত্বটা অনুধাবন করতে পারবো। তিনি 5টি দফা দিয়েছেন, আপনারা 5 দফা জানেন, কিন্তু আমি তো বলবো প্রথম এবং শেষ দফাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ডক্টর ইউনূসের অপসারণ চেয়েছেন, কারণ ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব নয় এবং ডক্টর ইউনূসকে অপসারণের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ফেয়ার এনাফ, ডক্টর ইউনূসের অধীনে যেহেতু একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, সুতরাং তার অপসারণটা জরুরি এবং তিনি বাংলাদেশকে পুনরুদ্ধারের যে সংকল্প ব্যক্ত করেছেন এবং এর জন্য দেশবাসীর প্রতি যে আহ্বান জানিয়েছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বলেছেন যে এর আগে অনেক অডিও ভাষণে, বার্তায় তিনি বলেছেন ভোট বর্জন করতে হবে, কিন্তু গতকাল তিনি এ ব্যাপারে কিছু বলেননি। তিনি তো পুরো নির্বাচনটাই মানে আর অ্যাকসেপ্ট করছেন না। ভোট বর্জন তো পরের কথা, এবং বাংলাদেশে নির্বাচন 12 তারিখে হবে, এটার একটা সম্ভাবনা যেমন আছে, এটি না হবার পেছনে কিন্তু কাজ করবার এখনো চলছে। সুতরাং একেবারেই উড়িয়ে দিয়েন না যে 12 তারিখে নির্বাচন হবে না, বাট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই যে মানে এই প্রথম দফাটা, দ্যাট ইন্ডিকেটস এখন বাংলাদেশের যে গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছে সেখান থেকে উদ্ধার করার জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দরকার। সেই নির্বাচনে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশ, আবার যে বাংলাদেশ আমরা হারিয়েছি 24-এর 5ই অগস্ট, সেই বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করতে হবে এবং সেই পুনরুদ্ধারের সংগ্রামে প্রথম শর্ত হলো ডক্টর ইউনূসকে অপসারণ করতে হবে এবং এই জন্য তিনি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল সকল শক্তিকে আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। আর অন্যান্য দফাগুলো যেমন রাজপথে চলমান সহিংসতা, নৈরাজ্য, এগুলোর অবসানের কথা বলেছেন, সংখ্যালঘু, নারী, প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন, সাংবাদিক, আওয়ামী লীগ এবং বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আইনের অপব্যবহারের মাধ্যমে যে নির্যাতন চলছে সেগুলোর অবসান চেয়েছেন। এবং 5 নম্বর দফাটা, যেটা আমি আবারও বলছি, দ্যাটস এগেইন ভেরি ইম্পর্টেন্ট, তিনি বিগত বছরে বাংলাদেশের সংগঠিত যে অপরাধ, খুন, রাহাজানি যা যা হয়েছে সেটির একটি নিরপেক্ষ তদন্ত করবার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। আমার মনে হয় যে জাতিসংঘ শুড রেসপন্ড টু দিস অ্যাপিল, এই আবেদনে সাড়া দেওয়া উচিত, কারণ জাতিসংঘ এর আগে যে একটি ডক্টর ইউনূসের অনুরোধে একটি রিপোর্ট করেছে বাংলাদেশে জুলাই আগস্ট 24-এর এই হত্যাকাণ্ড এবং অন্যান্য বিষয় নিয়ে, সেটি এতটাই বিতর্কিত যে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনের ইমেজই প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সেখানে ভলকার তুর যে কাজটি করেছেন, এবং যেটা আপনারা হয়তো অনেকে জানেন না, যে এই তদন্ত করার জন্য জাতিসংঘের কোনো বাজেট ছিল না, এই টাকাটা ডক্টর ইউনূস দিয়েছে। তো ডক্টর ইউনূসের এটা একটা পেইড রিপোর্ট ছিল, যেটা এই ভলকার তুর্কের মতো কিছু লোক করে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বিতর্কিত করেছে। তো আজকে জাতিসংঘের উচিত সত্য, আমাদের আসলে এই মুহূর্তে সত্যটা জানতে হবে। জুলাই আগস্ট সহ পরবর্তীতে যত হত্যাকাণ্ড, যত অন্যায় হয়েছে, যত নৈরাজ্য হয়েছে, এগুলোর একটা নিরপেক্ষ তদন্ত দরকার এবং এই তদন্তটা কেন দরকার সেটিও শেখ হাসিনা খুব স্পষ্ট করে বলেছেন, যে আমাদের একটা সমাজে, আমাদের দেশে যে একটা ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত নিরাময়ের জন্য, একটি রিকনসিলিয়েশনের জন্য এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য, এবং সেখান থেকে মানে বর্তমান যে বাংলাদেশ ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছে সেখান থেকে উত্তরণ ঘটিয়ে সামনে যাবার জন্য এই
এই জাতিসংঘের এই তদন্তটা দরকার। আমাদের সবার মিলে বাংলাদেশকে উদ্ধার করতে হলে প্রথম শর্ত, সেই প্রথম দফা ডক্টর ইউনূসের অপসারণ। সুতরাং আমরা মনে করি যে শেখ হাসিনার এই ভাষণটি নিয়ে অনেক আলোচনা হতে পারে, হওয়া উচিত, এবং আলোচনাগুলো একটু মানে আমি একটা গভীর আলোচনা চাই। এই ইংরেজি ভাষা, অডিও কোয়ালিটি, হ্যাঁ, সংবাদ সম্মেলন আয়োজনটা খুব গোছালো হয়নি, এগুলো খুব মানে গুরুত্বহীন আলোচনা। গুরুত্বপূর্ণ আলোচনাটা নিয়েই আসুন আমরা কথা বলি। আমি শেখ হাসিনাকে মানে একটা ধন্যবাদ জানাতে চাই, অত্যন্ত সময় উপযোগী একটা এবং দিক নির্দেশনামূলক একটা বক্তব্য দেওয়ার জন্য। থাম্বনেলে পোস্টমর্টেম শব্দটি দেখে অনেকেই হয়তো চমকে গিয়েছেন, ভাবছেন এটা কেন লিখেছি। পোস্টমর্টেম শব্দটি ইংরেজি, বাংলা একটা প্রতিশব্দ আছে বটে, সব ব্যবচ্ছেদ, তবে সেটা বেশ শিক্ষিত বাঙালি ছাড়া অন্যদের অজানা। গাগঞ্জের অশিক্ষিত চাষাভুষো মানুষও পোস্টমর্টেম জানেন, বোঝেন, তারা হয়তো পোস্টমর্টেম বলেন না, পোস্টমর্টেম, কিন্তু ব্যাপারটা একই। এর সহজ মানে হলো মৃতদেহ কাটাছেঁড়া করে আসল জিনিসটি খুঁজে বের করার নাম হচ্ছে পোস্টমর্টেম। আসল জিনিসটি মানে আসল জিনিসটি হলো মৃত্যুর কারণ। পোস্টমর্টেম আর এক অর্থেও ব্যবহার হয়ে থাকে, তা হলো কোনো বক্তব্যকে, কোনো বিষয়কে কাটাছেঁড়া করে তার ভেতরে লুকিয়ে থাকা আসল জিনিসটাকে বের করে নিয়ে আসা, এই পদ্ধতির নাম হচ্ছে পোস্টমর্টেম। গতকাল 23শে জানুয়ারি 2026 তারিখে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব FCC অফ সাউথ এশিয়া, এটা অনেকেই বলছেন যে এটা ভারতে যারা কাজ করেন বিদেশি সাংবাদিকরা তাদের বোধহয় সংগঠন, এটা তা নয়। এই সংগঠনটার পুরো নাম হচ্ছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া, অর্থাৎ এখানে ভারতে কাজ করা সাউথ এশিয়ার বিদেশের করেসপন্ডেন্টদের, সাউথ এশিয়ার, তাদের এখানে একটা সংগঠন। এবং সেই সংগঠন তারাই ডেকেছিল এক সাংবাদিক সম্মেলন। তারাই সম্মেলনের যে কার্ড দিয়েছিল, নিমন্ত্রণপত্র, আমন্ত্রণপত্র, সেখানটায় লিখেছিল এখানে একটি রেকর্ডেড অডিও ভার্সানে বক্তব্য রাখবেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কথাটা বলা হয়নি, বলা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ এই ক্লাবের প্রেসিডেন্ট, তিনি নিজে সবাইকে এই আমন্ত্রণপত্র পাঠিয়েছেন এবং সেখানে বক্তা হিসেবে শেখ হাসিনার পরিচয় দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বার্তাটা আপাতভাবে সাদামাটা, যেভাবে বলা হয়েছে অনেকে অত খেয়াল করেননি, আর খেয়াল করেননি বলে এত সব কথা উঠছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে, তিনি সেখানে দেখা করবেন, দেখা দেবেন, এসব কিচ্ছু না, তার আগেই ঠিকভাবে সব কিছু বলা হয়ে গিয়েছিল। বিষয়টা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা, কৌতূহল, এটা কিন্তু একটা প্রচণ্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল কালকের এই ভাষণের জন্যে, এই অনুষ্ঠানের জন্যে। সেখানে যেভাবে মানুষ ভেবেছিল, যেভাবে 71-এর 7ই মার্চ বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন মানুষকে যুদ্ধে নামার জন্য, মনে পড়ে সেই ডাক? একটু শুনে নিন যখন কথাটা উঠলই। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তার সঙ্গে ভেবেছিল, মানুষের ভাবনা ছিল, তার সঙ্গে শেখ হাসিনার গতকালকের ভাষণের একটা যেন তুলনা মানুষের মনের মধ্যে স্বাভাবিকভাবেই এসে গিয়েছিল, যে শেখ হাসিনাও হয়তো কালকে এরকম উদ্দীপ্ত কোনো ভাষণ দেবেন। কিন্তু তিনি খুব থেমে থেমে শান্তভাবে তার যা বলার সেই কথাগুলো বলেছেন। ইউটিউবে বহু চ্যানেল
শেখ হাসিনার ভাষণ টেলিকাস্ট করেছে গতকাল। বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ দেখেছেন ও শুনেছেন সে ভাষণ, কিন্তু তাদের প্রতিক্রিয়া যেন কি যেন পেলাম না ঠিকমতো, কেমন যেন নরম। গত কয়েক মাসে জননেত্রী শেখ হাসিনা বেশ কিছু অডিও ভাষণ দিয়েছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। বিভিন্ন দেশি বিদেশি সংবাদ মাধ্যমে ইমেল মারফত ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু পাবলিক মঞ্চে এই প্রথম তার ভাষণ। যদিও রেকর্ড করা অডিও ভাষণ, তবুও বাংলাদেশের মানুষের তীব্র কৌতূহল ছিল তিনি কি বলেন সেটা জানার জন্য। আমার চ্যানেলের এমন কিছু নিয়মিত দর্শক আছেন যারা ফোনে নিয়মিত যোগাযোগ রাখেন আমার সঙ্গে। 2-5 জন ছাড়া এদের সবাই আওয়ামী লীগের সমর্থক। 2-3 জন বিএনপি আছেন এবং একজন অতি শিক্ষিত দাড়ি গোঁফ কামানো একজন অধ্যাপক, তিনি জামাত সমর্থক। এদের প্রায় সবাই কাল সন্ধে আর আজ সকাল থেকে ফোন করছেন আমাকে। সবার একটাই বক্তব্য, দাদা নেত্রী কি বললেন বলুন তো। যারা আওয়ামী লীগ সমর্থক তাদের কথা শুনে মনে হলো তাদের মন ভরেনি, তারা আরও কিছু চেয়েছিলেন। জ্বালাময়ী কোনো ভাষণ, রাস্তায় নেমে এসে ঝাঁপিয়ে পড়ার ডাক। বিএনপি সমর্থকরাও শুনেছেন হাসিনার ভাষণ, তারাও একটু থমকে গেছেন। খবর পেয়েছি মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারাও শুনেছেন। তারাও ভেবেছিলেন জামাতকে রুখতে, ইউনূসকে রুখতে হয়তো নেত্রী স্পষ্টভাবে বিএনপির সঙ্গে একটা সম্পর্ক তৈরির কথা বলবেন, সেটা বললে আবার ইউনূসের লোকজনদের সুবিধা হয়। আর জামাতের সমর্থক অধ্যাপক ভদ্রলোক তো দৃশ্যত বেশ খুশি। শেখ হাসিনার ভাষণ সাড়া ফেলতে পারেনি, তিনি স্পষ্ট বললেন। তিনিও ভেবেছিলেন শেখ হাসিনা নিশ্চয়ই তার বাবার দেয়া 7 মার্চের মতো কোনো জ্বালাময়ী ভাষণ দেবেন। আসলে 71 আর 26 তো এক নয়। বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন তার দেশের মাটিতে দাঁড়িয়ে, শেখ হাসিনা বিদেশে ভারতের মাটিতে নির্বাসিত জীবনে। বঙ্গবন্ধু যখন ভাষণ দিয়েছিলেন তখন তিনি বন্দী ছিলেন না, কিন্তু নির্বাসিত জীবনে রয়েছেন এখন শেখ হাসিনা। বঙ্গবন্ধু শ্রোতা ছিল দেশের আপামর মানুষ। শেখ হাসিনার কালকের ভাষণ ছিল বিদেশি সাংবাদিকদের আয়োজিত সভায়। 71-এর লড়াই ছিল বিদেশি 71-এর লড়াই ছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে, আর 26-এর লড়াই বিপথগামী ঘরের মানুষের বিরুদ্ধে। তাছাড়া গত 55 বছরে গঙ্গা, মেঘনা, পদ্মা, যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। সুতরাং লড়াই বাঁচার লড়াই হলেও সে লড়াইতে অনেক ফারাক। তবু ভাব, ভাষা ও ভঙ্গির বড় সড়ো ফারাক থাকলেও যেটা বলার সেটা কিন্তু ঠিক বলেছেন শেখ হাসিনা। একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায় সেটা, আর সেটা দেখার জন্যেই এই পোস্টমর্টেম। নেত্রী ইংরেজিতে ভাষণ দিয়েছেন, তার মূল অংশটির সংক্ষিপ্ত বাংলা অনুবাদ করলে এরকম দাঁড়ায়: বাংলাদেশ আজ এক অতল গহ্বরের কিনারে দাঁড়িয়ে আছে। একটি বিধ্বস্ত রক্তাক্ত জাতি তার ইতিহাসের অন্যতম বিপজ্জনক অধ্যায় পার করছে। পুরো দেশ আজ এক বিশাল কারাগার, এক ফাঁসির মঞ্চ, এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। কি চমৎকার বাক্যচয়ন! খুনি ফ্যাসিস্ট ইউনূস একজন সুদখোর, অর্থ পাচারকারী, লুটেরা এবং দুর্নীতিবাজ, ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক। তার সর্বগ্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের জাতিকে আজ রক্তশূন্য করে ফেলেছে এবং আমাদের মাতৃভূমির আত্মাকে কলঙ্কিত করেছে। এই চরম সংকটে পুরো জাতিকে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো মূল্যে এই জাতীয় শত্রুর বিদেশি সেবাদাস পুতুল সরকারকে উৎখাত করতে বাংলাদেশের সাহসী সন্তান ও কন্যাদের এগিয়ে আসতে হবে। শহীদের রক্তে লেখা সংবিধান রক্ষা ও পুনরুদ্ধার করতে হবে।
আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং আমাদের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে হবে। শেখ হাসিনার এই অডিও বার্তার যদি একটি রাজনৈতিক পোস্টমর্টেম বা ব্যবচ্ছেদ করা হয়, তবে এর শব্দচয়ন, সুর এবং লক্ষ্য বস্তুর গভীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল বা একদম সেই ডাক্তারির দিক উন্মোচিত হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এই ভাষণটি ছিল একটি অ্যাগ্রেসিভ রেসাসিটেশন। মৃতপ্রায় রেসাসিটেশন মানে যে যখন কোনো মানুষ তার অজ্ঞান হয়ে পড়ে গেছে, তার জ্ঞান ফিরছে না, শ্বাস চলে যাচ্ছে, প্রায় শ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে না নাড়ি, তখন তার মুখে মুখ দিয়ে তাকে শ্বাস দিতে হয়, তাকে শ্বাস দিয়ে তার শ্বাস ফিরিয়ে আনতে হয়। এই মানে এই পরিস্থিতিতে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের তাদের কোনো বাস্তবে সেইভাবে তাদের কোনো রকম প্রচার কিংবা তাদের দেখা যাচ্ছে না মাঠে। সুতরাং এই সময়কে মৃতপ্রায় যদি ধরা হয়, এই মৃতপ্রায় রাজনৈতিক অস্তিত্বকে পুনরুজ্জীবিত করার একটা জোরালো চেষ্টা গতকাল এইভাবে অ্যাগ্রেসিভ রেসাসিটেশনের মাধ্যমে করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার আমিও বললাম প্রধানমন্ত্রী, কারণ তিনি হচ্ছেন ডি জুরে আর ডি ফ্যাক্টো, মানে একটা হচ্ছে বাস্তবের প্রধানমন্ত্রী ডি ফ্যাক্টো, আর একটা হচ্ছে খাতায় কলমে আইনত প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। আর এখন যারা আছে, যারা ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী, ওই মোহাম্মদ ইউনূস, তিনি হচ্ছেন ডি ফ্যাক্টো এবং এটা হচ্ছে অবৈধ। এবার তিনি কি করলেন, এই বার্তাটির এই পোস্টমর্টেম রিপোর্টটা আমি একটু চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার একটু নতুনভাবে। বক্তব্য প্রথম হচ্ছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, শেখ হাসিনার যে বাহ্যিক তার যে অ্যাপিয়ারেন্স, তার যে ছবিটা কাল ভাষণের সময় ছিল সেটা দেখুন এবং তার সুর এবং টোনটা ভাবুন। তিনি সাধারণ একটি শাড়ি পরে অত্যন্ত সাধারণভাবে তিনি এসে দাঁড়ালেন, তিনি দাঁড়িয়ে তার ভাষণটা শোনানো হলো। এইটাই তো ছিল। এর মধ্যে থেকে তাহলে বোঝা যায় যে তিনি অত্যন্ত সাধারণ হয়ে কিন্তু খুব দৃঢ় স্বরে তিনি তার বক্তব্য পেশ করেছেন, থেমে থেমে আস্তে আস্তে প্রগাঢ় তার বিশ্বাসের ভেতর থেকে। বক্তব্যের শুরুতেই তিনি বলেছেন অতল গহ্বর, অ্যাবিস, ব্লিডিং, রক্তাক্ত, ভ্যালি অফ ডেথ, মৃত্যু উপত্যকা। এই শব্দগুলির ব্যবহার হচ্ছে একটি হাইপারবোলিক ট্রমা বা চরম একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করে। এটা শ্রোতার মনে ভয় এবং অস্থিরতা তৈরি করে। আমার দেশ আজ কোথায় গেছে, কোথায় রয়েছি আমরা, এই বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বোঝানোর এটা তিনি যেটা শব্দ ব্যবহার করেছেন, চমৎকার মনস্তাত্ত্বিক কৌশল। দ্বিতীয় আমরা আসি প্যাথোলজিক্যাল অ্যানালিসিসে। বক্তব্যে ডাক্তার ইউনূসের বিরুদ্ধে যে বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে তা রাজনৈতিক সমালোচনার সঙ্গে সঙ্গে ইউনূসের ব্যক্তিগত কালো পরিচয়গুলোকেও বিশ্বের সামনে উন্মুক্ত করে দিল। দেশের মানুষ ইউনূসকে এসব বিশেষণে আগে থেকেই বিশেষিত করেছে, এবার বিশ্বও জানবে, অর্থাৎ অল আউট লড়াইয়ের ডাক দিলেন। আক্রমণের ধরনটা দেখুন, তিনি ইউনূসকে বলছেন সুদখোর, অর্থ পাচারকারী, বিশ্বাসঘাতক, এবং তার জন্য কি ডায়াগনোসিস করলেন রোগের, তিনি প্রতিপক্ষকে নৈতিকভাবে দেউলিয়া প্রমাণ করার মাধ্যমে নেত্রী তার নিজের সরকারের ওপরে যে অভিযোগ করা হয় 15 বছরের ফ্যাসিস্ট শাসন, সেই শাসনকে যে বৈধ ছিল আজকের বাংলাদেশের সাথে তার সময়ের বাংলাদেশের একটা তুলনা করে এবং ইউনূসের চরিত্রগত পার্থক্যটা দেখিয়ে দিয়ে তিনি বলে দিলেন তার শাসনের বৈধতা। ইউনূস শাসনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হননের মাধ্যমে তার সরকারকে অনেক ভালো রাজনৈতিক স্পেস দিলেন বিশ্বের সামনে। এরপরে আসুন কার্ডিওভাস্কুলার সিস্টেম,
আবেগ ও জাতীয়তাবাদকে তিনি কিভাবে ব্যবহার করেছেন, তিনি কি বলেছেন। তিনি বারবার স্পিরিট অফ লিবারেশন ওয়ার, বাংলাদেশের জন্মই তো হচ্ছে এই লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের চেতনায়, বাঙালি জাতীয়তাবাদের চেতনা এবং সংবিধানের কথা তিনি উল্লেখ করেছেন বারবার। এর কার্যকারিতাটা কি? তার দলীয় কর্মীদের শুধু নয়, দলের বাইরে যারা আছেন তাদের সঙ্গে একটা ইমোশনাল কানেক্ট বা আবেগীয় সংযোগের তিনি চেষ্টা করলেন এবং সেটা করতে সমর্থ হলেন। এটি এই বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান, এগুলো হচ্ছে বাংলাদেশের শরীরের মূল ধমনী। এই ধমনী কেটে রক্তপাত করা হচ্ছে, এখন মেরে ফেলার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশকে। এই কথা তিনি বুঝিয়ে দিলেন, যা শুনে কর্মীদের রক্তে উদ্দীপনা যোগাবে। সংবিধানের দোহাই দিয়েও তিনি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা বেআইনি পুতুল সরকার, বিদেশের হাতের খেলনা। এরপরে আসুন নার্ভাস সিস্টেম, কৌশলগত সংকেতটাতে তার বক্তব্যে কি উঠে আসে। বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সরাসরি ওভারথ্রো করা, ইউনূস সরকারকে উৎখাত করার ডাক দেয়া। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হলো 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মাঝে একটি ফাইট অর ফ্লাইট রেসপন্স তৈরি করা। অর্থাৎ হয় রাজপথে নেমে প্রতিরোধ করো, এই প্রতিরোধে নামার ভাষাটা শেখ মুজিবরের মতো, বঙ্গবন্ধুর মতো সেই এক টোনে নয়, কিন্তু সেই একই কথায় কিন্তু এখানে উঠে এসেছে যে হয় রাজপথে নেমে প্রতিরোধ করো, নয়তো অস্তিত্ব বিলীন হওয়ার অপেক্ষায় থাকো। ভাষণের খুব লক্ষণীয় বিষয়, তিনি কিন্তু পথে পথে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়ে দিয়েছেন। তাহলে পোস্টমর্টেম টেবিলে কি মূল পাওয়া গেল? ব্যবহৃত তিনি অক্সিজেন হিসেবে, তিনি ফুসফুসে অক্সিজেন হিসেবে তিনি সংবিধান পুনরুদ্ধার, জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, এসব শব্দগুলো ব্যবহার করেছেন, এইগুলোকে নিয়ে এসছেন। আন্তর্জাতিক মহলে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার কৌশলটা কি? না, ইউনূস হচ্ছেন, এই সরকার হচ্ছে বিদেশি সেবাদাস, সার্বভৌমত্বের ভয় দেখিয়ে সাধারণ মানুষের যে সার্বভৌমত্ব চলে যাচ্ছে এই সরকারের হাতে, এইটা বলে তিনি মানুষের জাতীয়তাবাদকে তিনি এগিয়ে নিয়ে চলে যাওয়ার পথে বড় তিনি সংকেত দিলেন এবং সেই কথা বললেন। এরপরে দেশকে মুক্ত করতে গেলে লিভারের ডিটক্সিকেশন, সেটা করতে গেলে কি করতে হবে? তিনি দুর্নীতিবাজ ও লুটেরা এদেরকে দেশ থেকে, এরাই সব কিছুর মূল, এদেরকে, কারণ তার সময় তো সত্যিই বাংলাদেশ এগিয়ে গিয়েছিল, তারা 38% থেকে দারিদ্র্য সীমা সেটা 18% নামিয়ে এনেছিল, এটা কম কথা নয়। এবং তিনি এই সব কিছুর পেছনে তিনি কিসের ওপরে ভিত্তি করে তিনি এই তার যে লড়াইয়ের আগামী দিনের কাঠামোটা তৈরি করছেন, সেটা কিসের? মুক্তিযুদ্ধের চেতনার ওপরে ভিত্তি করে। এই অডিও বার্তাটি কোনো নমনীয় রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দেয় না, বরং এটি একটি তীব্র এক্সিস্টেন্সিয়াল ব্যাটেল বা অস্তিত্ব বাঁচাবার লড়াইয়ের ঘোষণা। ডক্টর ইউনূসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তিনি মূলত তৃণমূল কর্মীদের এই বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগ এখনও মাঠ ছাড়েনি, আর এবার ঘরে বসে থাকার দিন শেষ, এখন লড়াই করে বাঁচতে হবে। এই লড়াইয়ে আন্তর্জাতিক ন্যারেটিভ তৈরির জন্য ছিল কালকের সভা। পশ্চিমা বিশ্ব এবং ভারতের কাছে জামাতকে, ভারত তো চেনেই জামাতকে, কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে জামাতকে একটি চরমপন্থী, নাশকতাবাদী, মৌলবাদী শক্তি হিসেবে উপস্থাপন করলেন। বিএনপির সমালোচনা না করে কেবল জামায়াতকে আক্রমণ করার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে বর্তমান পরিস্থিতির সুবিধা নিয়ে বাংলাদেশে উগ্রবাদ মাথাছাড়া দিচ্ছে, এটি আন্তর্জাতিক মহলের ব্যাপকভাবে তিনি কিন্তু ছড়িয়ে দিলেন। এরপরে আসি নির্বাচনী সমীকরণ নিয়ে তিনি কি ভাবছেন, সেটাও কিন্তু উঠে এসেছে।
12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে তিনি হয়তো বিএনপিকে একটা সিগন্যাল দিতে চেয়েছেন যে ভবিষ্যতে কোনো এক পর্যায়ে আওয়ামী লীগ বিএনপির সাথে ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনার পথ খোলা রাখবেন। সাধারণ আওয়ামী লীগ সমর্থকরা শেখ হাসিনার কালকের ভাষণকে কেউ কেউ নরম ভাবতেই পারেন, কিন্তু এই অডিও বার্তাটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিন্তু পলিটিক্যাল শকওয়েভ তৈরি করেছে। যারা বুঝবার বিপক্ষে বসে যারা বুঝবার তারা কিন্তু সব ভালোই বুঝতে পেরেছে। অন্তর্বর্তী সরকার কি প্রতিক্রিয়া দিয়েছে একটু বলি। সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। তারা সরকারের উচ্চপদস্থ পর্যায় থেকে বলা হয়েছে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়াকে বন্ধুত্বের পরিপন্থী এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে সরকার। এটা পাগল না হলে এই কথা বলে না। দুদিন আগে বাংলাদেশ থেকে তার পরিবারের সমস্ত দূতাবাসের কর্মীদের ফেরত নিয়ে এসে বা কর্মীর পরিবারদের ফেরত নিয়ে এসে ভারত তার যা বক্তব্য সেটা বুঝিয়ে দিয়েছে এবং গত 1.5 বছর ধরে একটু একটু করে বোঝাচ্ছিল, এখন পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। সুতরাং বন্ধুত্বর পরিপন্থী এখন বাংলাদেশ ভারতের বন্ধু নয়, এটা ভারত পরিষ্কার করে বলে দিয়েছে। এরপরে অন্তর্বর্তী সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল তার অফিস থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিদেশে বসে রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেওয়ার অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে আইনি ব্যবস্থা নাকি নেওয়া হতে পারে। নাও না, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, একবার তো মৃত্যুদণ্ড দিয়েছ, আরও 100টা মৃত্যুদণ্ড দেওয়া হয় না, শরীর তো একটাই, কটা মৃত্যুদণ্ড দেবে। রাজনৈতিক দলগুলোর অবস্থান কিন্তু বেশ চমৎকার। বিএনপি নেতারা বেশ সতর্ক প্রতিক্রিয়া দিচ্ছেন। জামাতের প্রতি আমেরিকার সমর্থন নিয়ে বিএনপি ইতিমধ্যেই চূড়ান্ত ক্ষুব্ধ। ভোটে জালিয়াতি করে ইউনূস জামাতকে জেতাবেন, সে কিভাবে জেতাবেন তার অনেক খবর বেরিয়ে আসছে, সেটাও দেখছে বিএনপি। একটা খবর এর সাথে ঝড়ের বেগে বইছে ভেতর যে 12ই ফেব্রুয়ারি তৈরি হয়ে মাঠে নামবে বিএনপি এবং ভারত তাদের সমর্থনেও থাকবে। আর আওয়ামী লীগ সঙ্গে থাকলে তো কথাই নেই, সরকার বিরোধী শক্তির জোর তো বাড়বে। তাহলে সেটাই কি গৃহযুদ্ধের শুরু হতেও পারে। জামাতে ইসলামী স্বাভাবিকভাবে জামাতের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে কালকের হাসিনার এই ভাষণের, এবং দিল্লিতে বসে এই ভাষণ দেওয়ার ব্যবস্থা করে দেওয়ায় ভারতেরও সমালোচনা করেছে। কিন্তু সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া, কিন্তু এই প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে প্রধানত ইতিবাচক। সাধারণ মানুষ প্রকাশ্যে চিৎকার করে বলছে এর চেয়ে শেখ হাসিনার আমলে অনেক ভালো ছিলাম। সাধারণ মানুষ খুশি এটা ভেবে যে জননেত্রী অবসরের কথা বলছেন না, রুখে দাঁড়াবার কথা বলছেন, তার মানে তিনি যুদ্ধের জন্য তৈরি, আর তিনি নেতৃত্বে থাকলে বাংলাদেশের মানুষের জয় অনিবার্য। মানুষ বুক বাঁধছে সেই আশায়। এই হলো কালকের শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের একটা পোস্টমর্টেম।